2 দিন সোশ্যাল মিডিয়া ঢোকা যাইতেছে না। ইঁদুরমুখী ইঁদুরমুখী ইঁদুরমুখীরে চিনছেন না আপনারা? অবশ্য যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা অবশ্যই ইঁদুরমুখীকে চিনবেন। কি সুন্দর ঝগড়া দেখছেন নি? বড় লোকদের ঝগড়ায় অন্যরকম ঝগড়া দিয়ে কিছু মুখেটারে মোজা করে করে ইঁদুরমুখী। আর গরিব জাতি, হালকা গরিব জাতিদের মধ্যে ঝগড়াইব। এই ফতিনের ঘরের ফতিন কনাইলে ওই সিনালের ঘরের সিনাল, ওই ফতিনের ঘরের ফতিন, এটা করে করবো ঝগড়া। আর বড় লোকদের ঝগড়ার ধরনে আলাদা দেখছেন। এই ইঁদুরমুখী কোথাকার। আমি বলিউডের নায়িকাদের মতো, তুমি বলিউডের গুয়ের মতো। মুখী সম্পর্কে কিছু লিখতে চাইলে কমেন্ট সেকশনে লিখে দিয়ে যান। অনেক কমেন্ট পাবলিশ করছি, এখন অনেক কমেন্ট করতে পারিনি। আপনারা অনেকে মনে করবেন যে আপু পাবলিশ করে না কেন? হ্যাঁ, অবশ্যই করে দিই, একটা একটা করে করে দিই। কিছু কিছু করতেছি আস্তে আস্তে, কিছু কিছু আপনারা আপনাদের মূল্যবান মতামত, যেমন ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকে, ওইটা আমি একটু আস্তে ধীরে পাবলিশ করি। তো যাই হোক, পাবলিশ করে দিব। কি নিয়ে কথা কম আজকে হইলে তাই ইঁদুরমুখী নিয়ে শুরু করছি। এটা হচ্ছে আমার ভিডিওর কোনো মেন ফোকাসও না, ভিডিওর কোনো বিষয় না। এটা জাস্ট এমনি একটু আপনাগুলোকে কইলাম আর কি, চলমান বিষয় নিয়ে। আর আচ্ছা, বাপি নাকি শ্বশুরবাড়ি জিন্দাবাদ অবস্থায় আছে। এত দিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুভিটা করালে মনে হয় ভালো হইতো। আপু আপনি এটা কিনলে গেলেন কইতেছি দাঁড়ান। আর এদিকে শারমিনের এক্ষুনি উচিত এই বদমাশ সাইকো মানে মানুষের হিতাহিত জ্ঞান আর ব্যক্তিত্ব থাকা লোকগুলাকে আমার চোখের সামনে পড়লে বিশ্বাস করেন আমার মেজাজটা এমন হয় যে একটা মানুষের টাকা পয়সা কম হইতে পারে, কিন্তু মানুষের পার্সোনালিটি যদি না থাকে, যে বিশেষ করে পুরুষ মানুষের বেলা আরও বেশি, ব্যক্তিত্বহীন পুরুষ দেখলেই মন চায় ফায়েরটা জুতাটা খুলি মাথার মধ্যে ক্রস করে কটা বাড়ি লাগাই। পুরুষ মানুষ যদি এরকম হয়, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, যে পুরুষ মানুষ এত ব্যক্তিত্বহীন কিভাবে হইতে পারে। যে আসলে একটা সংসারের কর্তার যদি ব্যক্তিত্বই না থাকে, পুরা পরিবারটাই কেমন জানি পুরাই এলোমেলো হয়ে যাইব। কি বলে, আমার অবাক লাগে এদের কর্মকীর্তি দেখলে। দেখেন, শারমিনের উচিত এখন এই বদমাইশটাকে ছেড়ে দেওয়া। শারমিনের উচিত এই যমরাজকে এখন ছেড়ে দেওয়া। আমি বলছি না শারমিন যে দোয়া তুলসী পাতা, সেটাও বলছি না। যেটা একটা মীমাংসার মধ্যে চলে গেছে, যে একটা সংসার শুরু করব, তারা 5 জন 10 জন নিয়ে সংসারটা হাতে তুলে দিছে। সেখানে এই বদমাশ আজকে কি ভিডিওটা বানাইলো, বিশ্বাস করেন এই শারমিন কেমনে জানি মন মরা হইয়া একদম কেমনে হজম করতেছে, আর কীভাবে চাইতেছে এই ছেলের সাথে আরও 2টা দিন সংসার করার জন্য ইচ্ছা জাগাইতে আছে। তো আমি মনে করছি যাক, সবাই যেহেতু মিলাই টিলাই দিছে, করুক, সংসারটা যেন না ভাঙে। এখন মনে হইতেছে শারমিনের উচিত সংসারটা ভেঙে দেওয়া। তো দর্শক, আসসালামু আলাইকুম, ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার আইসি অন্যগুলো কথা কইতে। যারা ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর আরেকটা বিষয় অন্যগুলো কথা কই, চলেন সামনের দিকে আমরা একটু টুকুর করি, ব্যক্তি মিলে হাঁড়ি যাই। গতকালকে রাশেদা একটা ভিডিও আপলোড করছে, এদের চেলা চামচারে দিয়ে সবাইকে দিয়ে এরা ভিডিও আপলোড করাবে এখন নিজেদের সাফাই দেওয়ার জন্য। আর আরেকটা বিষয়, তৃষা বাপ্পি আসতে আসুক, দেরিতে আসুক, বা তৃষা আগে আসুক, যেই আসুক, দেখবেন এবারে টার্গেট করব ফারুল খালাকে নিয়ে ক্যামেরার সামনে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, সবাই তৃষার পরিবারদেরকে যেহেতু সবাই সিসি মারতেছে, থুতু মারতেছে, বাপ্পিরে মারতেছে, এখন এই সুযোগে নিশির শ্বশুরবাড়ির বিষয়টা কিন্তু তুলে দিছে। নিশির শ্বশুরবাড়ির বিষয়টা তুলে দিছে কাকে দিয়ে? তৃষার চালাকি করে খুকিরে দিয়ে ভিডিওটা বানাইছে। কারণ হয়েছে কি তা জানেননি? ফাতেহা শ্বশুর শাশুড়ি কেন আসলো না? নাজমা খালা মারা গেছে। ফাতেহা শ্বশুর শাশুড়ির সাথে নাজমা খালাদের তেমন কোনো বেশি সম্পর্ক ভালো না। আরেকটা বিষয় হচ্ছে, জায়গাটা কিন্তু অনেক দূরে, সাভার থেকে পাবনায় যাইয়া মাটি দিয়ে আসার মতো ফাতেহা শ্বশুরবাড়িতে কেউ নাই। এক হয়েছে ফাতেহা যে শ্বশুর, উনি অনেক বয়স্ক হয়ে গেছে। এবারে যাওয়ার পরও ফাতেহা কান্নাকাটি করছে, যে নাতি ফুতি দেখে কাঁদতেছে যে আমারে দেখে না দেখে। তো ওই লোক ওইখানে যাইয়া মাটি দিয়ে আসার মতো সেই শারীরিক সক্ষমতা তার হয়তো নাই, যাইয়া একা একা যাইয়া মাটি দিয়ে আসা। আরেকটা বিষয় হয়েছে, ফাতেহার এক বাসুর আছে, সে কোথায় জানি থাকে। ফাতেহার যে বাসুর, সে রাজশাহী থাকে মনে হয়।
এখানে উপস্থিত হয় নাই। আর আমরা আগে থেকে জানি ফাতেহার শ্বশুরবাড়ির কেউই নাজমা খালাদের বাড়িতে যাওয়া আসা নাই, পছন্দ না। এবার কেমনে কেমনে ফাতেহা তার শ্বশুরবাড়িতে তার মাকে নিয়ে গেছে। এটা হয়তো সে মারা যাবে সেই উদ্যোগ গেছে, তো 1 মাসও তো হয় নাই, ফাতেহা গেছে যে এখন 1 মাসও হয় নাই, তো হয়তো মারা যাওয়ার উদ্দেশ্যে সে সবার সাথেই দেখা করছে, বেআইনের সাথেও দেখা করছে। তো যাই হোক, তাদের এখান থেকে আসার মতো আসলে তেমন কোনো মানুষ নাই, সবাই দূরে দূরে। আর আরেকটা বিষয়, ফাতেহাও কিন্তু দেশে নাই। জিয়ানে নিজের আফন ফোলা থাইকেও না থাকার মতো মায়ের পাশে থাকতে পারে নাই। 10টা থেকে 12টার মধ্যে মারা গেছে, এর ভিতরে তাকে একটু ডাক্তারের কাছে নিতে পারে নাই। আরে হায়াত না থাকলে তো মানুষ মারা যাবেই, কিন্তু মানুষ তো দেখতে হবে, চেষ্টা করতে হবে যে ডাক্তার কাছে নিয়ে যায়। তো দর্শক, তিশা চালাকি করে খুকিরি দিয়ে এই পর্বটা তোলাইছে, যেন সবাই ফাতেহার সম্বন্ধে কেউ কিছু বলতেছে না, বা ফাতেহাকে নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, দর্শকরাও কমেন্ট করতেছে না। তিশার বাবার বাড়ি এবং বাপ্পি তিশাকে নিয়ে মানুষ চরম ধোলাই মারতেছে, যার কারণে খুকি ফাতেহার শ্বশুর বাড়ি নিয়ে কথাটা ওইখানে তুলছে, যেন ফাতেহারও যেন মানুষ রোস্টিং করে। তো তিশা হচ্ছে মানে ইবলিশের নানি, তিশার মাথায় ইবলিশ মানে ইবলিশের নানি। তিশা মানে খুবই সূক্ষ্মভাবে চালাকি করি কথাগুলো বলাইতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এরা যে শুভ আকাঙ্ক্ষী হয়ে ভিডিওগুলো বানাইতেছে, কথা বলতেছে, বিশেষ করে তানের যে সারটা হাতে মনে হয় ফড়া মুখস্থ করিয়েছে, এমনভাবে মুখস্থ কথাবার্তা বলতেছে। পাপিয়া পাপিয়া একদিন এসে দ্বিতীয় দিন আবার চলে আইছে, মানে এত সাফাই দেওয়ার জন্য, কিন্তু অথচ কেউই কিন্তু তাদের বাড়িতে একটা ফুটেজ কিন্তু কেউ ব্যবহার করতে পারে নাই। ইতি ফটকালা বেড়ি ইতি আইসে, বুঝিনি, ইতি একটা ভিডিও লইয়েছে ব্যাকে, মনে করছে কি ইতি মনে হয় যে এই কিছু একটা ফুটেজ দেখাইবো, সবাই ইতির ভিডিও 4000 ভিউ দিয়ে আসছে। আমি আগে কমেন্ট সেকশনটা টপ করে একটু চেক করলাম, দেখি, তখন দেখলাম যে একটা কমেন্ট আছে, যে মনে করছিলাম বেডি মনে হয় তিশাদের বাড়ির কোনো ফুটেজ দেয় বা অন দেয়, যে কিছুই দেখায় না, হুদয় এনে বগর বগর করতে বসছে। সবাই বলতেছে তিশাদের বাড়ির ঘরের অবস্থা কি, সবাই কি অবস্থা আছে তা করে ভিডিও করে দেখান, সাহস আছে দেখানোর জন্য। তো বদাসরটা তো মুখ ঢাকা দিছে, মুখ লুকাইছে, সে এত সহসায় আসবে না, সে আসবে। আমি তো আবার ভিডিওতে কই লাইলে নাও আনতে পারে। আমার কেন জানি ধারণা তিশা ভিডিওতে ফারুল খালাকে নিয়ে বসবে ভিডিও বানাইতে, এবার দেখবেন। তো আজকের ভিডিওতে রাশেদা একটা ভিডিও বানাইছে, সেও আবার তিশাদেরকে বলতেছে যে সাফারাত তারা 2 ভাই। হ্যাঁ অবশ্যই সাফারাত 2 ভাইবেন, বদার কিছু হয় নাই, বদার আম্মা আব্বা আছে, বদার শ্বশুর বাড়ি আছে, বদা যেভাবে ডাকে আব্বা আব্বা আব্বা, তাকে তাকে ছাগল দিয়েছে লেছে আব্বা আব্বা, তো যে আব্মা মা 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 এমনি করে ডাকে বদা কালিনুরে। তো বদার আম্মা আব্বা সবে আছে, কিন্তু হারাইলে ফাতেহা হারাইছে, যে একটা মেয়ে সাফারার হয় তার মা গেলে। তো কিছুদিন আগে চালাকি করি ফাতেহা বাবার বাড়ির সম্পদ নিয়ে কিন্তু একটা কথা বলছিল আকার ইঙ্গিতে। তো রাশেদাও একটা ভিডিও বানাইছে, যে তা তিশা বাপ্পিকে যেন কেউ কিছু না বলে সাফাই দিয়ে একটা ভিডিও বানাইছে। হয়তো ফাতেহাও দম বন্ধ হয়ে কয়দিন পরে ভিতরে ভিতরে যে ওই নাজমা খালার মতো জলি ফুড়ি বুক ফাড়েই মরবো, তখন ভাই ভাবির সাফাই দিয়ে ফাতেহাও একটা ভিডিও বানাইতে বইব কিছুদিন পরে। তাদের কোনো লজ্জা নাই, তারা এটা করতে পারবো। তো তিশা টেকনিক্যালি ফাতেহার শ্বশুরবাড়ির কথাটা খুকিকে দিয়ে উঠেছে। দর্শক, ফাতেহার কমেন্ট সেকশানে একটা কমেন্ট ছিল, কমেন্টের বিষয়টা আমি লিখবো পড়বো আপনাদেরকে। ফাতেহা না, সরি, রাশেদার। এখানে একটা আপু আমার কমেন্ট করছিল যে আপু রাশেদা কি ভিডিও বানাইলো এটা একটু দেখেন। কি কমেন্ট করছে রাশেদার ভিডিওর প্রেক্ষিতে একজন একটা কমেন্ট করছে, আমি কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনে। এখানে উনি লিখছে, ভাবি উনি শেষ মুহূর্তে অক্সিজেন দিতে হবে, তার বাঁচার আকুলতা জানিয়েছে। বাপ্পি ভাই যতবার শ্বশুর বাড়িতে গেছে, তার মা এতবারই বাড়িতে একা একা তানকে নিয়ে থাকতো। আমার শাশুড়ি মায়ের হার্টের রিং পরানো হয়েছে 3টা। 3 বছর পর আবারও তার বুকে ব্যথার উপরে ওপেন হার্ট সার্জারি করা হয়। 5 বছর ধরে ভালো আছে। এরপর তার ক্যান্সার হয়েছে, এখন তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক যেন হায়াত দান করেছেন তেমন। চেষ্টা করেছে বাপ্পি ভাই তার বউ শালি নিয়ে সারা জীবন। তিনি যা করেছে সেটা কে করে? দিনের পর দিন তিনি শ্বশুর বাড়িতে গিয়ে কেন এমনভাবে পড়ে থাকা লাগে? নিজের মায়ের পাশে কয়বার বসছে সে? কখনো দেখবেন না বদারে মায়ের কিনে দিয়ে যায় বইতে।
তিশা তানজিলার বাসায় গিয়ে সেখান থেকে 2-3 দিন ধরে থেকে আসছে, অসুস্থ মাকে ফেলে চলে যাবে আর কেউ কিছু বলতে পারবে না কেন। তিশা সারা জীবন নিজের মা বাবা বোনদের জন্য কি না করেছে, তাহলে বাপ্পি ভাইয়ের মার জন্য যদি সময় মতো চিকিৎসার ব্যবস্থা করতেন অবশ্যই তিনি ভালো হয়ে যেতেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিন। নিশিকে নিয়ে কেউ খারাপ বলেছে কারণ নিশি তার মায়ের জন্য যতটা সম্ভব করতে সেই কারণে নিশি তার মায়ের জন্য যতটা সম্ভব করতে চেষ্টা করেছে সে, কিন্তু তার মাকে বাপ্পি ভাই আরও বেশি যত্নশীল হবার দরকার ছিল। প্রতিটি মানুষের কাছে খারাপ লেগেছে, তার শেষ মুহূর্তের বাঁচার আকুলতা জানিয়েছে, বুকে ব্যথা করেছে। তান ছোট, আশেপাশের মানুষকে কেন নিয়ে যেতে হবে? বাপ্পি ভাইয়ের মতো এত বয়স্ক একটা সন্তান থাকার পরে তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ করার জন্য তিনি তার মায়ের শেষ মুহূর্তে থাকতে পারেনি। তিনি কমেন্টটা করছে, উনি অনেক ভালো কথা লিখছে এবং সুন্দর একটা গুছানো কথা লিখছে যে শ্বশুরবাড়ি নিয়ে থাকার কারণেই থাকতে পারেনি। বেশি খারাপ, আমার নিজেরও বেশি খারাপ লাগছে যে বাঁচার জন্য যে আকুলতা ছিল নাজমা খালার, যে কে বাঁচতে চাইছিল। যদি মানে হায়াত তো শেষ হইলে আল্লাহ লই গেলে কিছু করার নাই, কিন্তু এতটা সময় হাতে পাইছে 10টা থেকে 12টা কিন্তু অনেক লম্বা একটা টাইম। এই টাইমের মধ্যে কিন্তু উনি হাসপাতাল পর্যন্ত যাইতে পারত। আসলে মাথার উপরে তো কেউ ছিল না, উনি নিজেই নিজের গার্ডিয়ান, মানে নিজেই নিজের ভালো মন্দ বুঝার আর কি, যেটা ভালো মন্দ বুঝে। আর আরেকটা বিষয়, ওনাকে কখনো আপনারা দেখেন নাই এই বদা ডাকার সরাইনি একটা ডাক্তার দেখায় নাই। আচ্ছা যাকে, এই বিষয়টা আপনারা সবাই জানেন। তো রাশেদা শেষ পর্যন্ত চলে এসে চামচামি করার জন্য, 2-3 দিন পরে লুলু হয়তো আইব বাইবের সাফাই দেওয়ার জন্য। একটা প্রিয় আপু কমেন্ট করছে, আমি কমেন্টটা অনেক সুন্দর, আমি কমেন্টটা একটু পড়ে দিই তারপরে কথা বলতেছি। তো অন্য কমেন্টের পরেই কথা বলতেছি। এখানে বোঝার অনেক কিছু আছে। আপুর কমেন্টটা আমার ভালো লাগছে। উনি লিখছে, শুধু অপেক্ষায় আছি বাপ্পি তিশার পতন দেখার জন্য। এদের পাপ এত বেশি হয়ে গেছে যে ভয় হয় এদের পাপের প্রায়শ্চিত্ত নিরপরাধ কারোর উপরে যেন না হয়। আল্লাহ, কারেন্ট চলে গেছে আমার এখানে। তো পাপ বেশি বেড়ে গেলে আল্লাহর গজব নাজিল হয়। অতিরিক্ত পাপের জন্য আল্লাহ তাআলা সামুদ ও আদ ধ্বংস করে দিয়েছে। আমেরিকার দাবানল থামছে না। কিছু মানুষের পাপের জন্য পুরা পম্পে নগরী মাটির সাথে মিলিয়ে গিয়েছে। উচ্চারণটা ঠিক আছে? এজন্য কোরআনে বলা হয়েছে সমাজে খারাপ কিছু দেখলে তার প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ না করলে অন্যায় বেশি বেড়ে যায়। আর তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। সূরা আল ইমরান আয়াত 104। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কথা লেখার জন্য। লুলু হয়তো কয়দিন পরে ফাতেহাকেও হয়তো চাপ ক্রিয়েট করবে যে বাপ্পি তার থেকে, যে বা আমাকে নিয়ে তো মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে। তিশা হয়তো বাধ্য করাবে বাপ্পিকে দিয়ে ফাতেহাকে বলার জন্য, ভিডিও বানাইতে তাদের পক্ষে হয়ে। আপনারা দেখেন দুনিয়ার সবাই নেমে গেছে। পাপিয়ার একটা মানে আছে ইউটিউবের মধ্যে, কি বলে, ভালো একটা রেপুটেশন আছে পাপিয়ার। মোটামুটি পাপিয়াকে মানুষ মোটামুটি ভালোই জানে, তিশার থেকে ভালো জানে। কিন্তু পাপিয়া, ইতি, তানের স্যার, তারপরে আরও কিছু আছে চামচা টামচা কতগুলো, সব দিয়ে শেষমেশ বদা ফাতেহাকে দিয়ে ভিডিও বানাবে। ফাতেহা বুকের মধ্যে ইট চাপা দিয়ে ঠিকই ফাতেহা ভিডিও বানাইতে আসবে। আর লাস্ট আরেকটা তাদের আছে ফারুল খালা, তাকে নিয়ে আসবে ভিডিও বানাইতে। আর আরেকটা বিশ্বস্ত সেবক ছিল যেটা ফারুল খালা। এবার ফারুল খালার গাঁট ধরে ধাক্কা দিয়ে বের করার সময় চলে আসছে, কারণ নাজমা বেগমের কোনো চিহ্নই রাখবে না বাড়িতে, হয়তো দেখবেন। আরেকটা বিষয় কি জানেননি দর্শক, নিশি কিন্তু একা, তার পাশে সব বাহিরের বন্ধুবান্ধব প্রায় আছে, আর কেউ নাই। তারই কষ্টটা বেশি হইতেছে। আপনজন বলতে মানে তার স্বামী বাচ্চারা আছে, কিন্তু সে তো বাংলাদেশে নাই, এটা আরও বেশি কষ্ট। আর এদিকে দেখেন
বদাসুট্টারে কিন্তু বিনোদন মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু তার বাইদানি শালি শাশুড়ি শ্বশুর দুই শালা চলিয়েছে মানে বাদেম্মা বেলা আবার যাইব বাদেম্মা বাপ্পির জায়গা নিয়ে কথা বলতেছে যে নাজমা খালা বাপ্পির কোথায় কোথায় জায়গা সম্পদ আছে না বাপ্পি তো জানে না সব নাজমা খালার হাতে আছে বাপ্পির জায়গা সম্পদ কোথায় আছে না আছে তোরা শ্বশুর বাড়ির মানুষ এটি নিয়ে কথা বলার তোদের কী দরকার। তো দর্শক দেখেন বলতেছে খুকি বলতেছে ফাতেহা শ্বশুরবাড়ির মানুষরাকে আসে নাই তো তারা কি কি কারণে আসে না যাকে গোবর টকেনের এত ভিডিও নিয়ে পুঙ্খানো দেখার সময় নেই আমার। তো কথা হয়েছে দেখেন তারা কি তোদের মতো অভদ্র নেই ফাতেহা শ্বশুর বাড়ির লোকরা অবশ্যই ভদ্রলোক তারা তো শিক্ষিত মানুষ তোদের মতো কি অভদ্র নেই যে রুমের ভিতরে হাতাইবি সিপাইবি কোন গাছে কি আছে ছবি তুলবি তারা কি ওই জাতের মানুষ নেই। ফাতেহার শাশুড়ি তো ক্যামেরার সামনে জীবনে তার চেহারাও দেখা যায় না। আর ফাতেহার শ্বশুর তো অনেক ভালো একটা মানুষ আমরা তো দেখছি তার ক্যামেরার সামনে দেখতে মানে কিছু মানুষ আছে না যে তার চেহারা দেখলেই মনে হয় যে চেহারার মধ্যে একটা ভালো মানুষের ছাপ চেহারার মধ্যে দেখা যায়। আর শয়তান শয়তানটি চেহারার মধ্যে ফুটে উঠে শয়তান না ভালো মানুষ। তো তোদের মতো তো আর হ্যাগো যে অর্থ লোভ নাই বা হাতাই কিছু বাইর করে আনার মতো না যাতে যাতে দুইটা ডাবের লোভ সামলাইতে পারস না লিচুর লোভ সামলাইতে পারস না এত ছোট লোক তোরা। আগে সাফাই গাওয়াইতেছে দেখবেন হঠাৎ করেই বদা চলে যাবে বদার মুভির নাম হইবে এখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আর বদা এখন খুশির ভিতরে আছে মানসিকভাবে খুব শান্তির ভিতরে আছে শুধু গোবর টোকানি নাই গোবর টোকানি থাকলে আরও বেশি ভালো হতো বদারে রাঁধি খাওয়াইতে পারতো গোবর টোকানি খেয়াছুরিয়া 3 প্রকার মরিচ ডলা। আর এইখানে বাইদানি ছোটো বাইদানি তো আছে ছোটো বাইদানি তো ল্যাবস্টিক বেকা ঠোঁটের মধ্যে মুখ বেকার মধ্যে ল্যাবস্টিক লাগায় ছোটো বাইদানি বদার আশেপাশে করে ঘোরাফেরা করে কি দায়িত্ব বাপরে বাপ। মাহিনুরের বোনের জন্য দুই হাঁস রান্না করে নিয়ে এসে কীভাবে মজা করে খাইতেছে। আর বদা আসার সময় তার মাকে অর্ডার করে মা ডাল ভাত রান্না করো আমরা ভাত খেয়ে যাবো ঢাকা যাওয়ার সময় অথচ বা এনে আসার সময় 2 হাঁস রান্না করে আয় না যেটা তানজিলা ফেডের মাইয়া তার জন্য পর্যন্ত নিয়ে যায় নাই। তিশা ভালো করে জানে যে তানজিলার টাকায় লবি সাবানার পরিবার চলে তানজিলা যা খাইতে চায় এটা লবি সাবানা তারা রান্ধি তানজিলের টাকায় খাওয়াইব। কি একটা আমার মিম বদার সোনা মিম যে মিমের জন্য একটা লোক দরকার বদা চিন্তায় আছে মিমের একটা লোক দরকার অথচ নিজের মা কি করলো না করলো কেমনে থাকলো কি পরিমাণ কুলাঙ্গার এই নোংরা মানে বস্তি বিটগুটে দুর্গন্ধ জায়গার ভিতরে কেমনে থাকে আল্লাহ জানে কাতা কাপড় এটি গায়ে দেয় কেমনে বদা এত পরিষ্কার বাপ্পির মা বিছনা চাদর টান একদম ফিটিং। একদিন দেখছি মাহিনুর একটা ল্যাব ভাস করছিল নিচতলায় যখন বাড়িতে যাই উঠছে নিচতলায় তখন থাকতো তো উপরে তো কাজ চলতেছিল তো বাজ করছে আর বাপির মা দাঁড়ায় রয়েছে উনি মুখটারে কেমন করে ঘুরাই লেছে মানে হয় নাই এসে বদা ক্যামেরাগুলো থাক হয়েছে আর কেমন করব উনি বুঝাইতে চাইছে এটা হয় নাই এটা এইভাবে ভাজ করতে হইব। তো এই বদা চোটটা কীভাবে এই কালিনুরের দুর্গন্ধ তোলা কাপড় চাপড় এটির ভিতরে যায় ঘুম যায় আল্লাহ জানে কষ্ট আছে তার মায়ের জন্য। তো বদা চোটটা কোনো কষ্ট নেই বদা চোটটার চারিপাশে মানে মধু আর মৌমাছি ভোঁ করে চারিদিকে সবাই মিলে বেলি ডান্স মারতেছে দোতলার মধ্যে কি দায়িত্ব 2 হাঁস রাঁধি লই চলে গেছে কই মানুষের দিয়ে কাজ করে মানুষের দিয়ে হাঁস বাসাইয়া হাঁস পরিষ্কার করাইয়া বুড়ো বোনের কি দায়িত্ব বুড়ো বাবু হাতে শ্বশুর বাড়ি জিন্দাবাদ মুভি নাকি হাতের নামে করাইলে ভালো হইতো। দর্শকরা লিখতে পারে কি সুন্দর করে বাইয়া পুরো রান্নাঘরে একটা কথা কই বদা চোটটা আর মাহিনুর রেলে কথা কইলে কথা আর শেষ হয় না কথা বাইরেই আইব। শুধু শারমিনরে নিয়ে কথা বলি এই শারমিনটা বিয়ে হওয়ার পর থেকে মাল্টিপ্লাগ বিয়ে হওয়ার পর থেকে একবার কেমন জানি মানে মুখ টুক চেহারা চুরু দেখতে বোঝায় যে অসুস্থ হয়ে গেছে মুখ টুক কালা হয়ে রয়েছে মানে এরা কাউকে নিজেরা সুখে থাকার চেষ্টা করে তিশারা কিন্তু অন্যদেরকে কখনো মানে সুখী হইতে দিবে না। এই কালিয়া এদের সংসারে ঢোকার পর থেকে বাবুদের হাসি খুশি সংসারটা কিন্তু একদম চুরমার হয়ে গেছে সব দিক থেকে। দর্শক দেখেন শারমিনের অবস্থা এমন হয়ে গেছে দেখতে কেমন জানি মানে এমনি তো বয়স্ক এরপরে বয়স্ক বলতে তা বয়স তো হইবে বয়স তো একটা সংখ্যা এটা তো বাড়বেই কিন্তু ওই রাজমিস্ত্রির লগে দাঁড়াইলে মনে হয় যে শারমিনের বয়স্কই লাগে। এর ফলে এখন তো তার মানসিক অবস্থা ভালো না বিয়ে বইছিল মনে করছে বদার মতো একটা জামাই পাইছে এক তো হয়েছে আমাগো শারমিনের জামাই গো আল্লাহ নিজাতে বানাইছে নিজাতে মনে করছিল ইডে বদার মতো সব মানিছিনি চলবো
অন তো বিয়ে বই দে দে হারে উর্ফি দি দে টস্টিসা হাক না মামা দে যে যাওয়ার পরে যাই দে ঘাউয়া। তো দর্শক ভালো কথা, ফ্যামিলির ভিতরে দুইটা ফ্যামিলির মধ্যে কিন্তু আত্মীয়তা হয়, দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হয়। তো ক্যামেরাটা ওপেন করি, এই অসভ্য ছোটো লোকের বাচ্চা মানে কি পরিমাণ শুরু করছে, যেখানে মানুষজন মিলেছে। আমি কিন্তু মনে মনে করছি যাক মিলে দিছে, একটা সংসার যেন না ভাঙে, মিলেমিশে থাকুক, সংসার করুক। কিন্তু এই বদমাইশের সাথে কিন্তু সংসার শারমিন জীবনে করতে পারবে না, কারণ এত অসভ্য এই ছেলে। ভাই তার দুঃখ কোন জায়গায়? শারমিন তার বাইক নিয়ে গেছে, আইফোন নিয়ে গেছে, সেই দুঃখ আর সামলাইতে পারতেছে না। ঘুরে ফিরে ভাই এক চেন, এক ব্যাস লাইট আর এক আন্টি, মানে তার কথা বলার ধরন দেখলে বুঝবেন যে তার কি পরিমাণ শোক এটার জন্য, লোক দেখানোর জন্য এগুলো সামনে দিয়ে দিতেছে বাইরে করে, এবং শারমিনের পরিবারের ছোটো করে কথা বলতেছে। নাটক তো তুই শুরু করছ বদমাইশ, নাটক তো এই বাটফারে শুরু করছে। তুই তো ইউটিউবে নাটক শুরু করছিস, তুই সুইসাইড করবি, তুই নাটক শুরু করছিস। তোর এত সাহস হয় কোথার থেকে যে লাখ লাখ টাকা কামাইনা মাইয়া বিয়ে করছিস, তুই তোরে বইয়া খাওয়াইব। এরপরে দিয়ে তোরে কোন কুত্তারে চিনতো? মরা কুত্তাও তো তোরে চিনতো না, মরা কুত্তাও কি ওরা চিন্তা? আর কোন ভিউয়ার্সরা এই অসভ্যর ভিডিও দেখে আমি এটাই বুঝি না। কোন মানুষ ওই অসভ্যরে 70,000 80,000 40,000 ভিউ দিয়ে আসে, ওই ভিউজ দেখা হাতে আরও বেশি লাফানি শুরু করছে। মানুষের উচিত এর বয়কট করা, কেউ না দেখা উচিত। কারণ হয়েছে দুইটা পরিবার যখন মিললে বৈশা টৈশা নাকে খড় দিয়ে, যেহেতু মেয়েটারা আনছত সংসার করবি, সংসার করতে গেছস, মানে কি শুরু করছে? ক্যামেরা ওপেন করি, ক্যামেরার সামনে এই যে দেখেন আংটি দিয়ে দিলাম, এই যে দেখেন ব্যাসলাইট দিয়ে দিলাম, এই যে ফার্নিচার দিয়ে দিলাম, ওনাকে পাঠাই দিলাম, ওনার কাপড় দিয়ে দিলাম। তারপর আমি যাব এখন ইয়েতে, সেদিকে মার ফার্নিচার লই মার বাড়িতে চলে যাব। কী যে একটা সংসার পাচ্ছে, বোর জিনিসপত্র নিয়ে, কি আশা আকাঙ্ক্ষা নিয়ে, কি পরিমাণ নির্লজ্জ। বিয়ে করতে গেছে, একটা বিয়ের শাড়ি পর্যন্ত একটা মেয়েকে দেয় নাই, কত বড় নির্লজ্জ। আবার সুইসাইড করবে, মনে করছে সোনার ডিম পাড়া হাঁস পাই গেছি। এরপরে আবার এদিকে এটার নাম কী জানি কয় যে সোনার ডিম পাড়া হাঁস পাইছে, এদিকে ইউটিউব চ্যানেল হাতের 10 জন চিনে ফেলছে। এসব নোংরামি করে মনে করছে টাকা তো কামাইতে পারবো। এই এই যমরাজ আর এর রাজমিস্ত্রির কি মরা কুত্তা চিনবো? দর্শক আনারা কন্ত কথাগুলো কি ঠিক বলতেছি? এতরে চিনতো কেডা? এত যদি শারমিনের জামাই না হইতো, এই মরা কুকুরে কে চিনতো? মরা কুকুর মানে দুর্গন্ধযুক্ত, মানে কুকুর মরি ফোকে ধরিন না লোক, মানে মরা কুকুর দুর্গন্ধযুক্ত লোকটাকে মানুষ কেউ চিনতো? শারমিনের জামাই এই যমরাজ নামের যে কেউ একটা আছে, ইউটিউবে এবার চ্যানেল খুলবো, চ্যানেল খুলবো, আম্মু এই যে তুয়ে রেখে গেছে, মানে আপনি এটা দিয়ে দিলাম ক্যা? আমি ভাই তোর এটা ভিডিও বানাইতে হইব কেন? তুই দিয়ে দিছত না রাখছত, তোর এখানে কিচ্ছা কাহিনী খতম, যেহেতু মিলাই দিছে সবাই মিলে, তুই এটা নিয়ে ভিডিও বানাইবি কেন? শারমিন তো একদম নিশ্চিত সহ্য করতেছে কীভাবে? ভাই এই জায়গার ভিতরে অন্য কোনো নারী হইলে উড়িয়ে তার জুতা দিয়ে ওটা বাড়ি দিই, তারপরে বাইরে চলে এলো ওইখান থেকে। অন্য কোনো মহিলা হইলে হজম করতেছে কীভাবে? শারমিন এনে বইবে, মাথাটা নিচু করে রেখেছে, কোনো টু শব্দ করতেছে না, মেয়েটা অসুস্থ বানাই ফেলছে। এমনি তো আমি বলতেছি না যে শারমিনরা দোয়া তুলসী পাতাকেও, শারমিনরাও দুনিয়ার বদমাশ আছে। এই ইয়ামরাজ সব জেনে বুঝে দেখে শুনে শারমিনরে বিয়ে করছে। তার সম্পূর্ণ লোভ হয়েছে শারমিনের টাকার প্রতি, মানে ঢাইলা দিছে, আরও ঢাইলা দেয় না কেন? তোর এসব নাটক করতে হবে কেন? যেখানে তুই মাপ চাইছস, নিজের শব্দ স্বীকার করে তারে নিছস, ফার্নিচার ফেরত দিয়ে দিতেছি, আন্টি ফেরত দিয়ে দিতেছি, তার ভিউয়ার্সরা দেওয়া গিফট ফেরত দিতেছি, ভাই নিজের টাকা দিয়ে নিজে কিনবো। কয়দিন তোর টাকা কত নেব? ফকিন্নির ফলা, ফকিন্নির সুইপার পট্টি, এত টাকা কোথার থেকে আইব? ইউটিউব যদি শারমিনের বদলতে যদি এই বদমাইশকে যদি মানুষ না চিনতো, মানুষ যদি এই বদমাইশের ভিডিও আকর্ষণ থেকে, মানে একটা কিউরিসিটি থেকে দেখতেছে যে এটা শারমিনের সাথে তার কী হইলো, এই জন্য মানুষ দেখতে যায় তার ভিডিওটা। তো এখানে যদি মাল্টিপ্লাগ জামাই যদি না হইতো, এই বদমাইশের ভিডিও কেস হইতে, এই বদমাইশ জীবনে একটা খাট কিনি সবার মতো যোগ্যতা রাখে কিনা? নিজের টাকা দিয়ে কিনবো, আস্তে ধীরে কিনবো, নিজেরটা নিজের থাকবে। শারমিন এই বদমাইশের সাথে সংসার করতে পারতেছে না, সব নিয়ে গেছে, ভালো কথা। এই বদমাইশটা এখন ডিভোর্স দিয়ে দেওয়া উচিত, কারণ কোনোভাবেই শারমিন সংসার করতে পারবে না। একটা ছেলের দুইটা বউ চলে গেছে, কত বড় বাটপার আর কত বড় বদমাইশ যে ভিডিও বানাইতেছে যে ফেরত দিয়ে দিতেছি, আমি বানাই নিব, নিজেরটা নিজে নিব, উমুক করব তুমুক করব, মানে কি যে করতেছে। এডি আবার ভিডিও
করার প্রয়োজনটা কি? তো তোর ভিডিও করে দিয়ে দিছত, ভালো কথা সারছে। কত বড় ফকিন্নি যে হলুদের সময় হলুদের পাঞ্জাবি থেকে শুরু করে তোর লেংটি সাড্ডিটা পর্যন্ত শারমিনের কিনা, একটা কাপড় পর্যন্ত তোর গায়ের মধ্যে আসিল না। ফকিন্নি কথাকার। এরপরে ইউটিউবের ভিতরে আয় শ্বশুরবাড়ি মানুষের ছোট করে, বদমাইশ কত বড় শয়তান। ইউটিউবের মধ্যে বই এনার মানে নাটক শুরু করছে স্টার জলসা জি বাংলার ভাষা। একদিন সুইচাইট করে, আরেকদিন শারমিনের বাচ্চা হইব না, ইউটিউবের মধ্যে বাচ্চা হবে না, কী হবে? তুই তো জানি বুঝি বিয়ে করছো, তো অসভ্য কনেনকার আবার ইউটিউবে আই ভিডিও বানাস। মানে কী যে রং তামসা। শারমিনকে এখন পাঠাই দিতেছি, সংসার এরকম, এখানে থাকতে দুইটা মানুষ একসাথে সংসার করতে গেছ, তুই এত বাটফার কেন? তুই রাতের ভিতরে বাসা চেঞ্জ করে একটা মেয়ে তোর ওয়াইফ, তার সাথে তার ডিভোর্স হয় নাই, তুই তার সাথে আলোচনা না করে তুই বাসা নিয়ে এত দূরে রাতে ভাগে গেলি কেন এত দূরে? শারমিন কি তোরে নারায়ণগঞ্জ দেখে বিয়ে করছে যে তুই নারায়ণগঞ্জের ফোলা ওইখানে থাকস, ওইখানে যাই তোরে বিয়ে করতে হইব, ওইখানে থাকতে হইব? সে তো বুঝি শুনি যে তার মন মতো করে তোরে বিয়ে করছে, যে না আমি যেমন আমি যা খুশি তা চলতে পারবো, এই জন্য তো তোরে বিয়ে করছে। তো তুই সব জানি বুঝি মশলাকা দিয়া সব কিছু 2 বছর প্রেম করে তারপরে বিয়ে করছিস। এখন বিয়ে না করতে তুই স্বামীগিরি ফলাই তৈব কেন রে? তোর স্বামী হওয়ার মতো কোনো যোগ্যতা আছে যে তুই স্বামী ফলাইতেছস? বেয়াদব একটা। ক্যামেরার সামনে আইসা প্রতিদিন ভুলভাল শুদ্ধ বাংলা উচ্চারণ উর্দু সব মিলে আম্মু এসে তুইয়ে রেখে গেছে। মানে চলেন পুরো ভিডিও জুড়ে থাকেন, তারপরে আমার চ্যানেলের সাথে থাকেন। বলি অনেকে বলতে পারেন যে আপনি শারমিনের পক্ষ নিয়েছেন, না আমি নিউট্রাল কথাবার্তা বলতেছি। দেখেন তিশা পরিবারের যে কোন জাতের কোন খানদানের মানুষ, কেমন মানুষ, শারমিন যে কেমন, শারমিনের পরিবাররা কেমন, এটা কিন্তু খোলা খাতা, সবাই কিন্তু জানে এদের লাইফ স্টাইল সম্বন্ধে। শারমিন বিয়ের আগে বেলাল একবার বলছে তার যেখানে খুশি সে সেখানে যায়। তুই সব কিছু যাই না বুঝে কিন্তু তার বিয়ে করছ, সব কিছু বুঝেই বিয়ে করছস। ভাই তার একটা শোক, শুধু যৌতুক দিছে, এগুলো কেন নিয়ে যাইতেছে? এটা শোক। এই শোকের কারণে ভাই দিয়ে দিলাম, ভাগে আসলাম, পালাই আসলাম। অবশ্যই তুই পালাই গেছস। তুই যদি ভালো মানুষ হইতি, তুই মনোমালিন্যের ভিতরে তুই চুইচাইট করার লাই চলিয়েছ। এরপরে একটার পর একটা ভিউজ নেওয়ার জন্য তুই শ্বশুরবাড়ি বউ সবাইকে নোংরামি করে তুই ভিডিও বানাইছ। শারমিন তো একটা টু শব্দ একটা ভিডিও বানানি, যা তোর কথার ফাঁকে পড়ি তুই 5টা ভিডিও আপলোড করার পরে এনিমি একটা ভিডিও বানাইছে, কথা বলছে তোর বিরুদ্ধে। এর আগে তো কেউ তারা একটা ভিডিওই বানায় নাই, তারা তাদের মতো চলে গেছে। যা নাটক তোরা করছিস, যে একটা সংসারে একটা ঝামেলা হয়েছে, আস্তে ধীরে মিটবো বা আসবো, ভিউয়ার্সদেরকে বলা দরকার ছিল যে ভাই একটা আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, শারমিন চলে গেছে, আপনারা শারমিনরে বলেন ফিরে আসতে, আমার ভুল হয়েছে, আমি ভুল করছি। কথা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। বদমাইশ আইসে এনে নাটকীয় চ্যালেঞ্জ, তারপরে দিয়ে নাটকীয় ফাঁস দিব, নাটকীয় ওষুধ খাবো, 2 রকম মৃত্যু চেষ্টা। একবার চিটাকশিন খাইছি আমি, আর একবার ফাঁস লাগাইছি। আত্মীয়তা শুধু একজনের সাথে হয় না, আত্মীয়তা শ্বশুরবাড়ির মানুষদের সাথে হয়। শ্বশুরবাড়ি এবং 2টা ফ্যামিলির মধ্যে আত্মীয়তা হয়। ক্যামেরার সামনে বসে বসে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে রোস্টিং করা শুরু করেছে, বেয়াদব একটা। তিশা যেমন, এই বদমাইশটা ঠিক সেম একই কোম্পানির মাল। ক্যামেরাটা ওপেন করে বসে বসে একটা মানুষকে মেন্টালি হ্যারাসমেন্ট করতেছে, যে ক্যামেরা ওপেন করে সেই ক্যামেরাটা ধরে এবং শারমিনের মুখের উপরে ক্যামেরাটা ধইরা, এই যে দেখেন আপনি বলছেন দিয়ে দেন। তোর কি লজ্জা করে না? তুই এগুলো যৌতুক নিয়ে লেনদেন নিয়ে কথা বলতে ক্যামেরার মধ্যে নিছিস কেন? ছোটো লোক ফকিন্নি কথাকার। একটা কাপড় পরার তোর যোগ্যতা নাই, এরপর একটা আন্ডার গার্মেন্ট পর্যন্ত তুই শারমিন থেকে নিছত, তারপরে দিয়ে একটা ফতুয়া পাঞ্জাবি শার্ট প্যান্ট, তুই ফকিন্নি চেক কালা একটা প্যান্ট ছাড়া, তোরা কি প্যান্ট ছাড়া কি আপনারা দেখছেন? এই ফকিন্নি সুইপার ফটির একটা কাপড় চোপড় ছিল ভালো গায়ের মধ্যে, সম্পূর্ণ এই মেয়ে কিনে দিছে। মানে তার জিব্বা 22 হাত লম্বা হয়ে গেছে, এগুলো দিয়ে লোভ লাগেছে। শারমিনও সব কিছু নিয়ে এখন ঘর থেকে বাইরেছে, এবার তারা 3 তালাক মারি দেওয়া উচিত। বদমাইশ একে একে এই নিয়ে 3য় বিয়ে। শারমিন তো বিয়েটা ভাঙছে, তার বাচ্চা হয় না, আরও কিছু কারণ থাকতে পারে। তারা তিশা পরিবার, তাদের 2-4টে বিয়ে হওয়া কোনো ব্যাপার না। একটা বিয়ে হয়েছে, এটা কারণে কাজে হয়তো কোনো কারণে ভাঙছে, তাদের বিয়ে ভেঙে যাওয়া কোনো ব্যাপার না। পরবর্তীতে আবার তোর সাথে বিয়ে হয়েছে, আর শারমিনের বাচ্চা কাচ্চা হবে না, সংসার করলেই কি আর না করলেই কি? তুই বদমাইশ, 2টা বিয়ে করছো, 2টা মেয়ের জীবন নষ্ট করছো, এটা 3য় নাম্বার মেয়ে। ক্যামেরা ওপেন করে তোর ভিডিও বানানোর তোর লজ্জা করে না যে কিভাবে তুই ভিডিও বানাস তার ওয়াইফকে ছোট করে রোস্টিং করে? বেয়াদব।
নিয়ে, তোর লেনদেন নিয়ে তোর কথা না বলাই তো উচিত। তুই যেহেতু চাইতেছিস যে তার ওয়াইফ তোর কাছে থাকুক, সুন্দর করে সংসার হোক, যখন তুই এই মেয়েটাকে খোসায় খোসায় মেন্টালি হ্যারাসমেন্ট করে তুই ভিডিও বানাস, আপনি দিয়ে দিতে বলছেন, আপনার এগুলো দিয়ে দিলাম, আমি নিজে কিনবো, নিজের টাকায় কিনবো, এগুলো মানে কি? এগুলা ওপেন ক্যামেরায় বলতে পারস, আর তাহলে প্রকাশ্যে তুই এই মেয়ের সাথে তুই আচরণ কী করস? মানে হয়েছে তার একটা ক্ষোভ, তার জিদ, এগুলো দিয়ে নিয়ে গেছেন। তুই এত ছোটো লোক কেন রে? তুই এত ছোটো লোক কেন? তোর মতো ছোটো লোক তো একটাও ইউটিউবে মনে হয় আর নাই। বেয়াদব একটা বিয়ের মেয়ের বিয়ে করছে, একটা বিয়ের শাড়ি পর্যন্ত দিতে পারস না, ছোটো লোক ফকিন্নি কথাকার। আবার আসছে এখানে বসে বসে আমি নিজের টাকায় কিনবো। শারমিনের পা ধুয়ে পা ধোয়া পানি তুই খা, তোরে কে চিনে? তুই 2 টাকা তোর মতো ফোলা মাস শেষ হইলে লাখখানেক টাকা যে ইনকাম করস, তোর 14 গোষ্ঠী ঘুরে কিনার লাখখানিক টাকা ইনকাম করার মতো মানুষ তো কাউকে দেখলাম না তোর 14 গোষ্ঠীর মধ্যে তোর বিয়েতে আসতে। কিন্তু কি জানি বলে, তুই এখন ইউটিউব থেকে ওই যে চ্যানেলের লোভে তুই বড় বড় কথা কইতে, নিজের টাকায় কিনবো, কবে কিনবো, আস্তে কিনবো। তোর টাকা করতে গেছে তুই কি সরকারি চাকরি করস না প্রাইভেট ব্যাংকে তুই চাকরি করতেছ? ফাজিল কোথাকার। তুই যে 2 টাকা কামাইবি, ওই 2 টাকা কামানোর মতো কি তোর মুরুদ আছে? ওই 2 টাকা শারমিনের উসিলায় তুই কামাইতে পারতেছ। দেখেন, একটা সংসার এত কিছু করার পরে তার বাসুর ভাই বোন সবাই কিন্তু আইছে, সুন্দর করে গেছে। যেহেতু লেনদেন নিয়ে একটা ঝামেলা হয়েছে, তুই শারমিনের গায়ে হাত তুলছিস বহুবার, যেটা এনিমিয়ার ফ্রেন্ডের একটা ভিডিও থেকে প্রচার হয়ে গেছে যে শারমিন যখন ওই বয়ানগুলো মানুষের সামনে দিতেছিল, এগুলো রেকর্ড হয়ে গেছে, ওই কথাগুলো ওই ভিডিওতে আপলোড হয়েছে। আপলোড হওয়ার পরে 20 থেকে 25 মিনিট পরে মনে হয় ওই ভিডিওটা হাইড করে দিছে, যে শারমিন মানুষের সামনে যে যে কথাগুলো বলছে ওইটা পুরো রেকর্ড হয়ে গেছে, যে শারমিনের গায়ে হাত তুলছে, শারমিনের চ্যানেলটা নিয়ে গেছে, এবং তার উপরে মানসিকভাবে নির্যাতন করছে প্রচুর পরিমাণে। তো তুই জানি বুঝি বিয়ে করছিস শারমিনের জীবনযাত্রা কেমন, শারমিনের সাইড মতনে তুই তারে চলতে দিতে হইব। এরই তো তোর সাথে চুক্তিভিত্তিক বিয়ে, তাহলে তুই এখন এত নাটক করস কিসের জন্য? এরপরে একটা শাড়ি, যে বিয়ের শাড়ি, ওই শাড়িটা পর্যন্ত দেয় নাই। এরপরে একটা গয়না, একটা জিনিস, একটা নাকফুল পর্যন্ত দেয় নাই, অসভ্য কোথাকার। এরপরে আবার বড় বড় কথা, বড় শুধু কথা, আমি নিজের টাকায় কিনবো। তোর কাছে আছে কি তোর ফকিন্নির ঘরে ফকিন্নি? তুই ফ্রিজ খুলে মানুষের দেখাস, এই দেখেন চ্যালারি পাবো, চ্যালারি তুলে বাসা ভাড়া দিব, চ্যালারি তুলে বাজার করব, ফ্রিজটাতে কিছু নাই। তো এই যে চ্যালারি মাস শেষে তুলস, এটা কার বদলতে তুলস? এটা তুই শারমিনের জামাই হওয়ার বদলতে তুলস, নাহলে তোর মতো মরা কুত্তারে কেউ দেখতে যাইতো? দুর্গন্ধযুক্ত ফসা ফোকে ধরা মরা কুত্তা তোরে কে দেখতে যাইতো? করে কই, এতে যদি শারমিনের জামাই না হইতো, তিশা পরিবারের জামাই না হইতো, এতের ভিডিও কি কেউ দেখতে যাইতো? এদের নোংরামির কারণেই তো, তিশা পরিবারের নোংরামির কারণেই তো মানুষ চিনছে, এতের ভিডিও দেখতে গেছে। নাইলে এতের ভিডিও কি কেউ দেয়? হাজার হাজার চ্যানেল পড়ে রয়েছে, কত সুন্দর সুন্দর ভিডিও বানায়, কেউ দেখে না। শুধু মানুষের একটা আগ্রহ, দেখি কি হয়েছে, দেখি শারমিনের সাথে কী হয়েছে, সংসারটা টিকলো না ভাঙলো, এই কারণে মানুষ ভিডিও দেখতে যায়। তো তুই এসব নাটকই করি, এসব নমুনা করি, তুই কয়দিন চলবি? হ্যাঁ, কয়দিন পরে তুই ভিকটিম সাজবি না? ভিকটিম সাইজা এসে এনে বইবে শারমিন তোরে ছেড়ে দিয়ে গেছে, শারমিন তোরে এই করছে, ভিকটিম সাইজা মনে করছিস তুই সারা জীবন ভিডিও বানাবি? কয় টাকা ভিউ হইবি? হইলে গরমা গরম মানুষ একটু দেখবো, এরপরে আর দেখবে না, তোর মুখে জুতার বাড়ি দিয়ে মানুষ চলে যাবে। তো এই কিচ্ছা কাহিনী বেশি তুই কয়দিন খাইতে পারবি? ফকিন্নি কোথাকার। 2টা বউ চলে গেছে, আরেকটা মেয়ের জীবন নষ্ট করার জন্য বসে রয়েছে। লজ্জায় যে বাইকের কথা, আইফোনের কথা, যেখানে দিয়া ঘাট ধরে ধাক্কা মেরা যখন মানুষ নিয়ে যায়, ঘাট ধাক্কা দিয়ে যে মানুষ হাত থেকে কায়রা নিয়ে যায়, দ্বিতীয়বার এডি নিয়ে যদি কোনো ব্যক্তিত্ববান মানুষ হইতো, ন্যূনতম শিক্ষাগত বিন্দু পরিমাণ যোগ্যতা থাকতো, তাহলে একটা ওয়ার্ড ইউটিউব উচ্চারণ করতো না। এই গিফট, এই যৌতুক আদান প্রদান নিয়ে কোনো একটা কথা বলতো না। ওই যে কয়দিন আগে একটা ভিডিও বানাইছে, আমি আমার ম্যাডামকে কানের দুল কিনে দিয়েছি, গলার চেন কিনে দিয়েছি, এগুলো হুদে। পরবর্তীতে শারমিন এগুলো সব কই দিছে, এগুলো শারমিনের টাকার। মেমরে না 80,000 টাকা দিনা কত দিয়ে কানের দুল দিছে, এটা শারমিনের টাকা দিয়ে কিনা তার হাতে দিছে, কয় যে হাতের জামাই কিনে দিছে। এটি সব ভিডিওর মধ্যে ফসার গেছে, এটাতে আমরা জানি। আমরা যে সমস্ত কথাগুলো বলি হুবাহুব সত্যি কথা বলি, তো এগুলো আমরা ভালো করে জানি যে এগুলো আসলে ঘটনা এরকম। শারমিন মনে করছে বাপ্পি ভাইয়ার মতো এরকম একটা বলদ পাইছে, ওই
বলদরা যেমনে নাচাইব তিশা, যেমন ওই যে বলদরা নাচাইতে নাচাইতে মা বাপ মৃত্যুর সময় একবারও কেউ কাছে পায় না, দেখে না মায়ের মৃত্যু বিনা চিকিৎসায় মারা গেছে। তো শারমিনও মনে করছে এরকম একটা বলদ মনে হয় যে বাপ্পি ভাইয়ের মতো। আর এই বদমাইশ রসিয়ে কষিয়ে ম্যাটাম জান কলিজা সোনা জান ফাঁকি এটি কই করে শারমিনের সুন্দর করে ফাঁসাইছে। আর তিশা পরিবারের মাইয়া করে যত সোনা কলিজা জান ফাঁকি রানী এটি যত করবেন তত তারা ফুলার মধ্যে থাকে। তো শারমিন এরকম ফুলার মধ্যে আসছিল, মনে করছে যে পাইছি একটা বাপ্পির মতো মদন। আসলে তো এই ছেলে আইসেই শুধু ইউটিউবের চ্যানেলটা প্রতিষ্ঠিত করে এখান থেকে ইনকাম করার জন্য আনছে। তানজিলার জামাইরা যেমন আইছে তেমনি এই বদমাইশ বাটফাটটাও কিন্তু আইছে। একটা মীমাংসাতে গেছে 10টা মানুষ বৈশা জন্মিলে টিলে নিছে, তুই তো লজ্জা থাকলে কোনো জিনিসপত্র নিয়ে একটা ওয়ার্ড তুই উচ্চারণ করতি না। শারমিনকে আজ সুন্দর করে বুঝাইয়া যে দেখো আমার এগুলো লাগবে না, তোমার এগুলো তুমি নিয়ে যাও, আমি তোমারে চাই, তোমার নিয়ে আমি সুন্দর করে সংসার করতে চাই, এইটুকুই। কি ঠেঁড়াঠেঁড়ি শুরু করে দিছে, হ্যাঁ তুমিও বলছো দিয়ে দিতে, তো কী হয়েছে বলছে, তো ওরটাও দিছে, ও নিয়ে গেছে, কারণ তুই এটারই উপযুক্ত। তোর যে কোন জায়গায় সুখ, যদি তুই সুখই না হইতি এসব জিনিস তোর থেকে নিয়ে যাওয়ার পর না হইতো, তাহলে তুই এগুলো নিয়ে তোর লজ্জা থাকলে যৌতুক নিয়ে দেওয়া থোয়া নিয়ে একটা ওয়ার্ড ইউটিউবের মধ্যে প্রচার করতি না। কত বড় নির্লজ্জ, বারবার একই জিনিস, এটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম বাক্স দিয়ে দিলাম, তাদেরটা তাদের দিয়ে দিলাম, নিজের টাকায় নিজে কিনবো, এগুলো ক্যামেরার মধ্যে বলার কি প্রয়োজন রে? ছোটো লোক কোথাকার ফকিন্নি। অনেক দিন থেকে সবার ভিডিওগুলো দেখছে যে এদের পরিবারের ইতিহাস আগা থেকে গোড়া পর্যন্ত। এই যে তিশা ইউটিউবে বৈশা বৈশা ফ্যামিলির সবাইকে নিয়ে, ভাইয়ের বউ মা বাপ ভাই বোন সবাইকে নিয়ে রোস্টিং করে টাকা ইনকাম করছে। এই বদমাইশ সম্পূর্ণ ভিডিওগুলো দেখছে, দেখা সে এটা টার্গেট করছে, সে এইভাবে শারমিনের লগে বিয়ে বসে ইউটিউব থেকে এরকম করে টাকা কামাবো। এই সাইকো জীবনে চিন্তা করছে যে ইউটিউবে এত টাকা সে জীবনে চোখে দেখবে। শারমিনের স্বামী হওয়ার বদলতে সে ইউটিউব থেকে টাকা পয়সা চোখে দেখছে, দেখে মনে করতেছে আহারে ঘরের কিচ্ছা কাহিনী বেচছে আমি সারা জীবন এইভাবে চলতে পারবো। এরকম চলা যায় না, এরকম ইতিহাসে ইউটিউবে অনেক নজির আছে। দুই একটা ধামাকা দিবা, কিছুটা ভিউজ আসবো, এরপরে আর তোমার ভিউজ থাকবে না, মরা কুত্তাও তোমাকে দেখতে যাবে না তোমার চ্যানেলের মধ্যে। সাইকো কোথাকার সংসার করতেছে, তার ওয়াইফ, তার সাথে তার একটা সম্পর্ক হয়েছে, তার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে একটা সম্পর্ক হয়েছে, যে হয়ে গেছে, একটা ঝামেলা ঘটে গেছে, এটা মীমাংসা হয়েছে। তুই বারবার একই কাহিনী দিয়ে দিব, তাদের এটা দিয়ে দিব, তাদের ফার্নিচার দিয়ে দিব, তোর এগুলো ক্যামেরার মধ্যে বলার দরকার কি? আবার কত বড় বদমাইশ আর কত বড় জালিম, বলতেছে আমি দিয়ে দিছি, এগুলো আবার ভিডিও করে দেখাতে হবে না? যদি শারমিনের প্রতি ন্যূনতম রেসপেক্ট থাকতো এই ছেলের জীবনে, আর এগুলা নিয়ে ওয়ার্ড উচ্চারণে করতো না। চুপে চাপে শারমিনকে সুন্দরভাবে বুঝাই দিতে, তোমারগুলো তুমি নিয়ে যাও, আমি আমার ভবিষ্যতে আল্লাহ তালা দিলে আমি তখন কিনবো, তখন দিব। তুই যে আংটি দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, সেই দিয়ে দিলাম, তো এই পর্যন্ত শুধু নিছস আর নিছস, শুধু 2 হাত ভরে নিছস। কিন্তু আমার তো মনে হয় শারমিনদের তুই একটা নাকের ফুল পর্যন্ত দিতে পারাস না, এই ফকিন্নি কোথাকার। আগেই 2টা বিয়ে করছো, শারমিনদের পরিবারও সেম। এত কিছু দেখার পরে তোর মতো বাটফারের এত ইগো কোথার থেকে আসে? শারমিন যে বলে যে ওনার পার্সোনালিটি, ওনার ইগো, ওনার অহংকার, এটা হইলো পায়ের তলার মানুষের বেলে আবার অহংকার।